ঢাকার সব প্রবেশ পথে বেড়েছে গাড়ির চাপ, পুলিশি তল্লাশির পরও কমছে না চলাচল। ডিএমপির নির্দেশনা মানছেন না অধিকাংশ মার্কেট, ফুটপাত সড়কে বসছে দোকান। করোনায় সামাজিক সুরক্ষার আওতা বাড়ছে, তালিকায় আসছে আরও 16 লাখ মানুষ। মশলার দাম কমানোর ঘোষণার প্রভাব নেই, পাল্টা দাম বাড়াচ্ছে খুচরা ব্যবসায়ীরা। এবং বিশ্বে করোনায় একদিনে 5,000 প্রাণহানি, নতুন করে শনাক্ত 97,000-এর বেশি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। জরুরি সেবা ছাড়া ঢাকায় আসা যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হলেও বর্তমানে প্রায় সব প্রবেশ পথে রয়েছে গাড়ির চাপ, বেড়েছে চলাচলকারী মানুষের সংখ্যাও। পুলিশি তল্লাশি অব্যাহত থাকলেও কমছে না মানুষ এবং যানবাহনের অবাধ চলাচল। প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ছাড়াও পিকআপ, ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশায় ঢাকায় আসা যাওয়া করছে মানুষ। ঢাকার কাছাকাছি জেলাগুলো থেকে নিয়মিত আসা যাওয়া করছেন অনেকেই। ভেঙে ভেঙে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা। অনেকে আবার যাতায়াত করছে মোটরসাইকেলে। রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ থাকলেও ভাড়ায় মোটরসাইকেলে চলাচল করছেন তারা। তবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার বিষয়টি মানছেন না বেশিরভাগ মানুষ। এদিকে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামলাতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবার করোনার সংক্রমণ রোধে ঈদের আগে এক জেলা থেকে অন্য জেলায় মানুষের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আব্দুল্লাহপুরের পরিস্থিতি কেমন দেখছেন? অন্য জেলা থেকে যে মানুষ আসা যাওয়া করছে, যানবাহনও চলাচল করছে, এর উপর বিধিনিষেধ কেমন আরোপ করা হচ্ছে এবং পুলিশের তল্লাশি কেমন দেখছেন? দেখুন, সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে 5 তারিখেই, গত মাসের 5 তারিখে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল সব মিলিয়ে যে ঢাকা থেকে কেউ আসলে ঢাকার বাইরে যেতে পারবেন এবং ঢাকা থেকেও ঢাকায় কেউ প্রবেশ করতে পারবেন না গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া। কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু আমরা চিত্রটাকে আসলে পাল্টে যেতে দেখেছি এবং যখনই গার্মেন্টস খোলার সিদ্ধান্ত এলো এবং তার পাশাপাশি দোকান খোলার সিদ্ধান্ত এলো, তারপরেই কিন্তু পুরো চিত্র পাল্টে যাওয়ার চিত্র আমরা দেখেছি। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন, তারা চেষ্টা করছেন যারা আসছেন কী কারণে আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু যেটি মুশকিল হচ্ছে যে এত পরিমাণের মানুষ এখানে আছে, তাদের পক্ষে আসলে প্রত্যেকটি গাড়ি এবং প্রত্যেকজন যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না। আপনি এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব মিলে বেশ মানুষ এবং রিক্সা, সিএনজি, মোটরসাইকেলের একটি চাপ রয়েছে। শুধু তাই না, যেমনটি আমরা প্রথম সময়গুলো দেখেছিলাম, যদি আমি এপ্রিল মাসের 5-6 তারিখের কথা বলি, তখন 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকটি গাড়িকে তারা জিজ্ঞাসাবাদের আওতায় এনেছেন, প্রত্যেকজন মানুষকে তারা জিজ্ঞাসাবাদের আওতায় এনেছেন। যারাই যথাযথ কারণ দেখাতে পারছিলেন না তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনকার চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন। এখন যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিকই, কিন্তু তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়ার চিত্র আমরা খুব একটা লক্ষ্য করতে পারিনি। হয়তো 1000 জনকে জিজ্ঞাসা করলে তারা হয়তো একজনকে ফেরত পাঠাচ্ছেন। কিন্তু আসলে মানুষ যারা বের হচ্ছেন তারা কিন্তু বারবারই বলছেন তারা তাদের জীবিকার তাগিদেই বের হচ্ছেন। আমি যদি আরেক পাশের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, সেখানে আপনি দেখতে পাবেন যে এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। তারাও এই জায়গাটি থেকে কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে এই জায়গাটিতে পুরো গাড়িটি জটলা হয়ে গেছিল। সিএনজি, মোটরসাইকেল, অটো রিক্সা, প্রাইভেট কার, আপনি জানেন যে প্রাইভেট কারও আসলে বিভিন্ন সময় ভাড়া তারা চালাচ্ছেন। তো সেই জায়গা থেকেও কিন্তু এই পুলিশ বা র্যাব বা আইন শৃঙ্খলা অন্যান্য সদস্য পাশাপাশি সেনাবাহিনী যখনই তারা সেই জায়গাটিতে যান সেখানে তারা কিন্তু সরে যান, তারা কিন্তু নিরাপদ দূরত্বে চলে যান। কিন্তু তারা না থাকলে আবার যে জটলা সেটি কিন্তু
কিন্তু আসলে রয়ে যায়। আপনি এখন এসে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তৎপরতা, তারা আসলে চেষ্টা করছেন যানবাহনগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং আমি যদি একটু এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি, আমি একটু কাছে নিয়ে দেখাতে চাই, দেখতে পাচ্ছি পুরো এই মোড়টিতে কিন্তু আসলে জ্যাম লেগে গেছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই পরিমাণ বাহিনীর যে সকল সদস্য রয়েছে, তাতে কিন্তু এত যানবাহন, এত গাড়ি নিয়ন্ত্রণে রাখা একেবারে সম্ভব হচ্ছে, এটাই কিন্তু তারা বলছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, একটি কিন্তু সমন্বয়হীনতা রয়েছে। অনেক ব্যক্তিগত অনেক গার্মেন্টস খুলে গেছে, কোন কোন গার্মেন্টস খুলেছে, কোন কোন গার্মেন্টস খোলেনি, এটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে কোনো তালিকা নেই। আর তার সঙ্গে যে সকল দোকান খুলেছে, দোকানের কথা বলে অনেকে রাজধানীতে প্রবেশ করছেন, অনেকে রাজধানী থেকে বের হয়ে যাচ্ছেন, সেই তালিকাও কিন্তু তাদের কাছে নেই। তো যারা আসছেন, কেউ যদি বলছে আমি দোকানে চাকরি করি, যারা দোকানে কাজ করেন তাতে কিন্তু আইডেন্টি কার্ড হয় না। তো যারা আইডেন্টি কার্ড না দেখাতে পারলো, তাদেরকে আসলে তারা প্রবেশ করতে দিতে বাধ্যই হচ্ছেন এক প্রকার। আর এছাড়াও আমরা জানি সরকারি অফিস আদালত সপ্তমবারের মতো বন্ধের ঘোষণা এলো, বেসরকারি প্রতিষ্ঠানের বিষয়ে কিন্তু আসলে তেমন কোনো নির্দেশনা নেই। তো সেই জায়গা থেকে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছেন তারাও কিন্তু আসলে রাজধানীতে প্রবেশ করছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন। এই রাজধানীর প্রবেশ মুখগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পর্যাপ্ত চেষ্টা করলেও সেটা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, এবং নগরবাসী যারা আছেন তারা কিন্তু অনায়াসই ভিতরে ঢুকছে এবং রাজধানী থেকে বেরো হতে পারছেন। আব্দুল্লাহপুর থেকে সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। শর্ত মেনে দোকান খুললেও ডিএমপির 14 নির্দেশনার তোয়াক্কাই করছে না রাজধানীর অধিকাংশ মার্কেট। পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী ছাড়াই পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধির ধার ধারছেন না ক্রেতারাও। নির্দেশনা না মেনে বিভিন্ন এলাকার ফুটপাত এবং রাস্তায় বসানো হয়েছে অস্থায়ী দোকান। ডিএমপি জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বড় শপিং মল ও মার্কেটগুলো ঈদ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিলেও 10 মে থেকে সীমিত পরিসরে রাজধানীতে খুলেছে বেশ কিছু মার্কেট। করোনা সংক্রমণ প্রতিরোধে মার্কেটগুলোকে 14টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। সরেজমিনে দেখা গেছে প্রবেশ মুখে স্বয়ংক্রিয় জীবাণুমুক্ত টানেল এবং তাপমাত্রা মাপার ব্যবস্থা। এই 2 নির্দেশনা বাস্তবায়ন করেছে প্রায় সবাই। তবে বাকি নির্দেশনাগুলোর অধিকাংশই মানা হচ্ছে না। বিক্রেতারা পণ্য বিক্রি করছেন গ্লাভস না পরেই, অনেকে মাস্কও ব্যবহার করছেন না, কেউই মানছেন না সামাজিক দূরত্বের নিয়ম। একই জায়গায় জটলাও তৈরি হচ্ছে হরহামেশাই। কি করবো, আমাদের পেটের দেওয়ার জন্য আমাদের খোলা, আমাদের তো সরকার কোনো কিছুই দেয়নি আমাদের। এইভাবে দোকানদারি করে আমরা কারোর দিতে পারি না নিরাপত্তা। সচেতনতার অভাব ক্রেতাদের মাঝেও। ডিএমপির নির্দেশনা অনুযায়ী বাসস্থানের 2 কিলোমিটারের মধ্যে কেনাকাটা করার কথা থাকলেও অনেকেই এসেছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে। আমি আসছি ঢাকা ওপার থেকে, কেরানীগঞ্জ থেকে আসছি একান্তই বাবুদের জন্য, মানে বাচ্চারা তো বোঝাতে পারছি না কি করবো। ওখানে তো মার্কেট নেই, তাহলে কোথায় যাবো? কামরাঙ্গীরচরে মার্কেট খোলা, ওখানে যেই মার্কেট ওখান থেকে কিনলে আমাদের হবে না, তো নরমাল মার্কেটগুলো। ডিএমপির নির্দেশনা না মানলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি কর্তৃপক্ষ। যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন, সেই ক্ষেত্রে আমি বিভিন্ন সমিতিগুলোকে অনুরোধ করব আপনারা তাৎক্ষণিকভাবে সেই দোকান অথবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন। আর যদি তা সম্ভব না হয়, আপনারা পুলিশের সহযোগিতা নেবেন। স্বাস্থ্য বিধিমালার বাইরে যিনি থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য অধিদপ্তর অবশ্যই এটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। দেশকে রক্ষা করার লক্ষ্যে প্রতিটি নাগরিকের এই মুহূর্তে প্রয়োজন স্বাস্থ্য নীতিমালা মেনে চলা। এদিকে নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাতে বসেছে অস্থায়ী দোকান। নিউ মার্কেট, গুলিস্তান, মিরপুর সহ বিভিন্ন স্থানে বেচাকেনা চলছে রাস্তার উপরেই। সকাল 10টা বাজার কিছু আগের থেকে মনিটরিং করা শুরু করছি যে কোন কোন এলাকাটা কোন কোন কমপ্লেক্সগুলো অনুসরণ করছে এবং করছে না। সেকেন্ড হচ্ছে ফুটপাতগুলো কোনো রকমে বসবে না, এর জন্য আমাদের ফুড পেট্রোল আছে। এদিকে স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানায় এরই মধ্যে বেশ কয়েকটি মার্কেটকে বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবিকার জন্য সীমিত পরিসরে দোকানপাট, মার্কেট খোলার অনুমতির সুযোগে ফুটপাতেও এসেছে হকাররা। সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো নামগন্ধই নেই। আর এসব ব্যবসা প্রতিষ্ঠান বিকেল 4টার মধ্যে বন্ধের কথা থাকলেও তাতে অনীহা ব্যবসায়ীদের। নির্দেশনা মানাতে হস্তক্ষেপ করতে হচ্ছে পুলিশকে। রাজধানীর নিউ মার্কেট কেনাকাটার জন্য নগরবাসীর প্রথম পছন্দের জায়গা। করোনার কারণে প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর 10 মে থেকে আবারও সীমিত পরিসরে খোলার অনুমতি দিয়েছে সরকার। দোকানপাট খোলার অনুমতি দেওয়া হলেও প্রশাসনের নির্দেশ অমান্য করে ফুটপাতে দোকান বসিয়েছেন অনেকে। রাস্তায় নেমেছে হকারও। এতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। হ্যাঁ আছে, সবই আছে, সবই আছে।
শরীর দম আটকে পেটের খিদে মনে হয় আজকে রোডে মনে হয় যে ভ্যানলে বাইরে দিয়েছে, আমরা তো একটা কিছু করে খাই দিইব ভাই। বিকেল 4টার পর দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও তা মানতে অনীহা ব্যবসায়ীদের মধ্যে। দোকান বন্ধে হস্তক্ষেপ করতে হচ্ছে পুলিশকে। আমাদের দোকান 3টা, তো একটা করে হিসাব করতে হবে, ম্যানেজার একটা করে হিসাব করতে আছে। বন্ধ করে এলাম এখন, একটা কাস্টমার ছিল তো আমরা একটু জারা মেশা করতেছি। কেনাকাটা করতে আসাদের মধ্যেও আছে সচেতনতার অভাব। নিজেদের সুরক্ষার কথাও ভাবছে না অনেকে। গরম লাগে এই কারণে খুলে রাখছিলাম। জরুরি দরকার আমাদের বের হইতে হয়, এই জন্য চলে আসছে। এভাবে যদি আমি নিজেই মানতেছি না, আর অন্য কাকে বলবো যে মানবে। তবে পুলিশ বলছে ফুটপাতের দোকান ও হকারদের সরিয়ে দেওয়ার পরও আবারও ফিরছে তারা। নির্দেশনা মানতে তাই কঠোর হওয়ার হুঁশিয়ারি তাদের। ফুটপাতে কোনো দোকানপাট বসবে না, এবং তারা যদি বসায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে প্রয়োজনে আরও বেশি কঠোর অবস্থানে পুলিশ যাবে। আমি অনুরোধ করব তারা যাতে এই সময়ে সরকারের সিদ্ধান্ত এবং আমাদের ডিএমপি থেকে যে 14 দফার নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে তারা যেন ফুটপাতে কোনো দোকানপাট না বসায়। পাশাপাশি করোনার ঝুঁকি বিবেচনায় ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছে ডিএমপি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে করোনার হার্ড ইমিউনিটিতে সুফল দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন এই পথে গেলে বেসামাল হয়ে পড়বে চিকিৎসা ব্যবস্থা। তাই সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতার পরামর্শ তাদের। আক্রান্ত মৃত বাড়তে থাকায় তারা বলছেন পরিস্থিতি সামাল দিতে ঈদের আগে ও পরে আরও কঠোর হতে হবে বিধিনিষেধ। দেশে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে 1000-এর বেশি মানুষের। প্রতি 3 মিনিটে আক্রান্ত হচ্ছেন একজন। যত দিন যাচ্ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা, থামছে না মৃত্যুও। এই অবস্থায় সীমিত পরিসরে খুলেছে দোকানপাট, মার্কেট। এতে বেড়েছে জনসমাগম, সড়কে বেড়েছে গাড়ির চাপ, চলছে পোশাক কারখানাও। আক্রান্তের সংখ্যা যখন সবচেয়ে বেশি, তখন বিধি নিষেধ শিথিলে বিপদ দেখছেন বিশেষজ্ঞরা। এই ঘরে থাকার বিষয়টা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তাহলে আমরা সংক্রমণের যে ঢেউটা ধীরে ধীরে বাড়ছিল গত সপ্তাহ পর্যন্ত সেটা বজায় রাখতে পারবো। আমরা সীমিতভাবে চলাফেরা করতে পারবো, সীমিতভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারবো। আর যদি এটা ভেঙে পড়ে, যদি বাংলাদেশের কোনো একটি স্থানে সংক্রমণের বিস্ফোরণ ঘটে, সমস্ত বাংলাদেশ পুরো অচল হয়ে যাবে। আমরা যে ক্ষতির সম্মুখীন হব নিউ ইয়র্কের মতো। এখন সামনে খোলা আছে হার্ড ইমিউনিটির পথ। এতে করোনা আক্রান্ত হতে হবে মোট জনসংখ্যার 67%। সে হিসেবে 10 কোটি মানুষ আক্রান্ত হলে জটিল অবস্থায় পড়বে 50 লাখ মানুষ। আর 10 ভাগের 1 ভাগকেও চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই বাংলাদেশের। তাই হার্ড ইমিউনিটির চিন্তা বাদ দিয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানায় গুরুত্ব দিচ্ছেন রোগতত্ত্ববিদেরা। করোনা মহামারীতে হার্ড ইমিউনিটি বলে কোনো কিছুই কিন্তু এখনো প্রমাণিত হয়নি। এটা একটা বলা হচ্ছে ভ্রান্ত তত্ত্ব, এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বলেছে এটা একটা ডেঞ্জারাস মিসকনসেপশন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু তিনি নিজেও এই ধরনের কথা বলছিলেন। তিনি কোন রকম পাবলিক হেলথ মেজারে যেতে চাননি। এখন দেখছি আমরা সেখানে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। কাজে এই ধরনের বিপজ্জনক ভ্রান্ত ধারণার জন্য বাংলাদেশে আমরা কেউ না ভুগি। অনেক রোগের ক্ষেত্রেই হার্ড ইমিউনিটি হলে তার মেয়াদ থাকে কয়েক বছর, আর করোনার ক্ষেত্রে হার্ড ইমিউনিটি হলে তা থাকতে পারে 1 বছরেরও কম সময়। এতে থেকে যাবে পরের বছর আক্রান্ত হওয়ার শঙ্কা। মিজলসে হার্ড ইমিউনিটি হতে পারে, মামসে হার্ড ইমিউনিটি হতে পারে, কারণ একবার যদি হয় 15-20 বছর আর এই রোগটা আর মানুষের মধ্যে ঢুকতে পারে না। কিন্তু এই করোনা ভাইরাসের এটা সমস্যা হলো যে এটা ইমিউনিটি বেশি দিন থাকে না। আপনার ভ্যাকসিন দিলেও বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। তারপর আবার রূপ পরিবর্তন হচ্ছে, মিউটেশন হচ্ছে। আজকে আপনি ভ্যাকসিন তৈরি করছেন, হার্ড ইমিউনিটি হয়েছে, পরে 2 বছর পর দেখা যাবে এটা অন্য একটা ফর্মে ভাইরাসটা একটু পরিবর্তন হচ্ছে। আজকে আপনি ভ্যাকসিন তৈরি করছেন, হার্ড ইমিউনিটি হয়েছে, পরে 2 বছর পর দেখা যাবে এটা অন্য একটা ফর্মে ভাইরাসটা একটু পরিবর্তিত হয়ে অন্যভাবে এসেছে। আমি হার্ড ইমিউনিটি খুব একটা আমি মনে হয় না যে এটা খুব একটা সফল একটা করোনা পরিস্থিতি মোকাবেলায় ঈদের আগে পরে কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 69তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 20,000। শুক্রবার দুপুরের আগের 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1202 জনের। মৃত্যু হয়েছে আরও 15 জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা 298 জন। আর নতুন করে 279 জন সহ মোট সুস্থ হয়েছেন 3882 জন। দেশে করোনা সংক্রমণের 10ম সপ্তাহে 41টি ল্যাবে চলছে করোনার নমুনা পরীক্ষা। তাই সংক্রমণের 69তম দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায়
শনাক্ত হয়েছে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী। নতুন শনাক্ত 1202 সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,065 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এখনো আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকাতেই বেশি। ঢাকা সিটিতে 58.11% এবং ঢাকার বিভিন্ন জেলার মধ্যে 21.43%। চট্টগ্রাম ডিভিশনের বেড়ে যাচ্ছে। চট্টগ্রাম ডিভিশনে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 8.47%। তারপরে আছে আমাদের ময়মনসিংহ, সেখানে 3.50%। এরপর রংপুর 2.53%। তারপরে সিলেট 1.54%, রাজশাহী 1.39% এবং বরিশাল 1.10%। বৃহস্পতিবার দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টায় মৃতদের 7 জন পুরুষ, 8 জন নারী। বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। করোনা মহামারীতে মানসিকভাবে সবাইকে শক্ত থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু ঘরের বাইরে বের হতে আমরা নিষেধ করছি। যারা ঘরে আছেন প্রত্যেকেরই আমাদের মনোবল চাঙ্গা রাখতে হবে। আমাদের মানসিক স্বাস্থ্য যেন উজ্জীবিত থাকে, আমরা মানসিকভাবে উজ্জীবিত থাকি এবং যে কাজগুলো করলে আমাদের ভালো লাগে আমরা যেন সেই কাজগুলো করি। শুক্রবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় আইইডিসিআর এর হটলাইনে সেবা নিয়েছেন 1,85,285 জন। এ পর্যন্ত 54,203 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে তো সংক্রমণ বেড়েই চলেছে, আর এই বিষয়ে সতর্কও করেছে আইইডিসিআর। তো সংক্রমণ রোধে কতটা কঠোর হয়েছে প্রশাসন, আর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কতটা সচেতন সাধারণ মানুষ? প্রশাসনের যে কঠোরতা সেটি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। আমরা দেখি যে তারা বারবারই বলে তারা প্রশাসন কঠোর হবে, এবং বিশেষ করে আমি যদি বলি যে চট্টগ্রাম নগরীতে বলা হয়েছিল যে নগরীর বাইরে থেকে কোনো ধরনের যানবাহন প্রবেশ করবে না এবং নগরী থেকে বের হওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা যদি নগরীর চেকপোস্টগুলোতে প্রায় সময় গিয়ে যেটি দেখেছি, বেশিরভাগ সময়ই দেখা যায় যে মানুষের আনাগোনাটা একেবারেই স্বাভাবিক। একই ধরনের চিত্র আমরা দেখেছি চট্টগ্রামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে, উপজেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়াকে। সেখান থেকেও একাধিক সময় আসা যাওয়ার সময় আমরা দেখেছি যে সেখানে যে চেকপোস্টগুলো রয়েছে সেখানে কার্যত কোনো ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকাই নেই, সেটি অনেকটাই খোলা রয়েছে এবং সাধারণ মানুষ তাদের নিত্যদিনের যে যাতায়াত সেটি করে যাচ্ছে। এক উপজেলার মানুষ অন্য উপজেলায় যাচ্ছে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। আর তবে জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালতগুলো, সেগুলো মূলত এখন বাজারকে ঘিরে কিছুটা হচ্ছে, কিন্তু সেখানেও যে সামাজিক দূরত্বের ব্যাপারে খুব বেশি এখন কাজ করা যাচ্ছে এমনটি বলা যাবে না। তো মূলত এই কারণগুলোর কারণে, বিশেষ করে লকডাউনের যে শিথিলতা, এই শিথিলতার সুযোগে আমরা দেখেছি যে চট্টগ্রামে গত 10 দিনে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ। বিশেষ করে পরিসংখ্যানগত দিক থেকে দেখলে দেখা যাবে যে গত 10 দিন আগে যেখানে 200-র নিচে ছিল চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত, সেখানে এই 10 দিনের ব্যবধানে আরো 400 পার হয়ে এখন 600 পার হয়ে গেছে সংক্রমণের হার সংখ্যা। এবং আমরা দেখেছি যে সংক্রমণ যাদের মধ্যে হচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষই হচ্ছে যুবক। এর কারণ হিসেবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যুবকদের মধ্যে ঘরে থাকার প্রবণতা খুবই কম, যার কারণে তাদের মধ্যে সংক্রমণের হার বেশি। এবং চট্টগ্রামে যে মোট যে সংক্রমণ, এই সংক্রমণের মধ্যে বলা যায় প্রায় 50% হচ্ছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স। আর পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে চট্টগ্রামে কিন্তু ডেডিকেটেড কোভিড হাসপাতাল আছে 2টি সরকারিভাবে, এবং সেখানে কিন্তু 130টার মতো শয্যা রয়েছে। কিন্তু এরই মধ্যে সেখানে কিন্তু শয্যাগুলো প্রায় পরিপূর্ণ হয়েছে এবং সেখানকার চিকিৎসকরা বলছেন যেই হারে গত কয়েকদিনের যে করোনা শনাক্ত রোগী আসা শুরু করেছে, সেক্ষেত্রে হয়তো কয়েকদিনের মধ্যে সেখানে আর কাউকে চিকিৎসা দেওয়ার মতো
পরিস্থিতি থাকবে না, এমনটি তারা বলেছেন। এই কারণে তারা প্রশাসনের দিকে একটি বিষয় নজরে আনার চেষ্টা করেছেন এবং প্রশাসনকে বলেছেন যদি তারা এই বিষয় নিয়ে যাতে দ্রুত সুরাহা করে যে অন্যান্য যেসব হাসপাতালগুলো রয়েছে সেখানেও যাতে করোনা আক্রান্তদের চিকিৎসার সেবা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে এখনই উদ্যোগী হতে হবে বলে তারা মনে করেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন চট্টগ্রামের তথ্য। এবার আমরা যাব পঞ্চগড়ে, সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, নতুন করে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন সেই জেলায়, আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে? পঞ্চগড়ে আমি যদি বলি যে গত মাসের 17 তারিখে কিন্তু প্রথম করোনা একজন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একজন শনাক্ত হয়। এরপর থেকে আমরা দেখেছি যে প্রতিদিন একজন, দুইজন কিংবা 2 দিন পরে একজন এমন করে আক্রান্ত হচ্ছিল। তো সর্বশেষ কিন্তু গতকালকে আমরা জেনেছি যে পঞ্চগড়ে একজন 12 বছরের এক শিশু সহ 4 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। তো এ নিয়ে আক্রান্তের সংখ্যা কিন্তু পঞ্চগড়ে দাঁড়ালো 19 জনই। তো আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু যে যেসব আক্রান্ত শনাক্ত হচ্ছে আপাতত তাদের নিজের বাড়িতেই কিন্তু হোম আইসোলেশন বলতেছেন তারা, যে নিজেদের বাড়িতেই কিন্তু আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পঞ্চগড়ে আমরা যতটুকু জানি যে পঞ্চগড়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটি হাসপাতাল আছে, সেটি কি করোনা ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে 50 শয্যা হাসপাতাল একটি, যেটি করোনা ইউনিট বলা হচ্ছে, সেখানেই আইসোলেশনে রাখা হবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেখানে কোনো রোগী ভর্তি করানো হয়নি। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম। এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রূপালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক শহীদুল ইসলাম খান। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে 30 এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন শহীদুল। এর আগের দিন নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। শুক্রবার সন্ধ্যা 7:30টায় তার মৃত্যু হয়। শহীদুলের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। বয়স হয়েছিল 49 বছর। তিনি রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিকল্পনা এবং গবেষণা বিভাগে কর্মরত ছিলেন। করোনার কারণে 2020-21 অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়াচ্ছে সরকার। নতুন করে এই সুবিধার আওতায় আনা হচ্ছে 16 লাখ মানুষকে। বরাদ্দ বাড়ানো হচ্ছে 1045 কোটি টাকা। অর্থনীতিবিদরাও বলছেন, করোনায় সংকটে পড়া মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। বেসরকারি গবেষণার তথ্য, করোনার প্রভাবে দেশের 70% দরিদ্র মানুষের আয় বন্ধ হয়ে গেছে। দারিদ্র সীমার উপরে থাকা অনেকেই দারিদ্র সীমার নিচে নেমে এসেছে। তাই সামনে দেশে দারিদ্র্যের হার বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন, করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকতে হবে সরকারকে। তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আগের চেয়ে শক্তিশালী করতে হবে। এই খাতে অর্থ খরচের সক্ষমতা নিশ্চিত করতে গুরুত্ব বাড়ানোর পরামর্শ তাদের। সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য সরকারের যে গৃহীত প্রোগ্রাম, সেটির পাশাপাশি বাড়তি অর্থের সংস্থানও সেখানে রাখা দরকার। হয়তো প্রয়োজন হতে যদি কর্মসূচি বাড়ানোর দরকার হয়, যাতে অর্থের সংস্থানে সমস্যা না হয়, সেটি দেখবার জন্য। যেহেতু একটা বিরাট জনগোষ্ঠী বড় বিপদে আছে এবং অর্থনীতির স্বাভাবিক পর্যায়ে না যাওয়া পর্যন্ত তাদের পাশে, তাদের জীবিকাকে সাপোর্ট করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। সেই জন্য সামাজিক নিরাপত্তা খাতকে অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির 80 লাখ সুবিধাভোগীর সঙ্গে নতুন করে 16 লাখ মানুষকে যুক্ত করে সহায়তা দিবে সরকার। চলতি বাজেটে এই খাতে 5393 কোটি টাকা বরাদ্দ থাকলেও 2020-21 অর্থ বছরে তা বাড়িয়ে 6438 কোটি টাকা করা হচ্ছে। আমাদেরও সুপারিশ অবশ্যই আছে। এই নতুন দরিদ্র যারা হলো তাদের দিকে হাত বাড়াতে হবে। সুতরাং এই তালিকায় যারা অন্তর্ভুক্ত আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে এবং তাদেরকে বেশি না হোক, অন্ততপক্ষে যে পরিমাণ অন্যদেরকে সহায়তা দিচ্ছি সেই পরিমাণও সামান্য সহায়তা দিলে তাদের উপকার হবে। সুবিধাভোগীর সংখ্যা বাড়লেও প্রতি মাসে ভাতার পরিমাণ আগের মতোই থাকবে। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাইকারি ব্যবসায়ী সমিতি গরম মশলার দাম কমানোর ঘোষণা দিলেও খুচরা বাজারে এর প্রভাব নেই।
কমানো তো দূরের কথা, নানা অজুহাতে উল্টো দাম বাড়িয়ে দিয়েছেন তারা। আর গরম মশলা সমিতির নেতারা বলছেন, পাইকারিতে নিজেদের নিয়ন্ত্রণ থাকলেও খুচরা বাজার ঠিক রাখার দায়িত্ব নিতে হবে সরকারকে। করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণের শুরুতে লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, আদা, লেবু, গরম পানি বা চা পানকে কার্যকর হিসেবে স্বীকৃতি দিচ্ছেন বিশ্বের বেশিরভাগ চিকিৎসক। তাই সারা বিশ্বে বেড়েছে গরম মশলার চাহিদা। এ অবস্থায় বিশ্বে গরম মশলার দাম বাড়ার কথা থাকলেও উল্টো কমেছে। এ কারণে দেশের পাইকারি ব্যবসায়ীরাও আপাতত দাম কমানোর ঘোষণা দেন বুধবার। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত বৈঠকে তারা দাম 10 থেকে 25% কমানোর সিদ্ধান্ত নেন। কিন্তু গরম মশলার খুচরা বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। মানভেদে জিরা বিক্রি হচ্ছে প্রতি কেজি 380 থেকে 460 টাকা, যা সমিতির বেঁধে দেওয়া দরের চাইতে কেজিতে 80 থেকে 120 টাকা বেশি। দারুচিনিও বিক্রি হচ্ছে সমিতির নির্ধারিত দরের চেয়ে অন্তত 100 টাকা বেশিতে। আর এলাচের খুচরা দামও মানভেদে 200 থেকে 1000 টাকা বেশি। বিভিন্ন দামের জিরা আছে, কেউ তো আমাদের থেকে কিনা নিয়ে বেচতে আছে 380 টাকা করে কিনে, ওরা তো 450 টাকা বিক্রি করতে আছে। আবার আমাদের কাছে 380 টাকা দামের আছে, 450 টাকা দামের আছে। ঠিক মতো মনিটর হয়, সবাই যেমন পেঁয়াজ, আদা মানে কমান হলো না, সেরকম তো হয়নি। সেরকম যদি মনিটর করতো তাহলে অবশ্যই মনে করেন যে জিনিসপত্রের দাম আরো কমে যেত। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, পাইকারি বাজারে নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকলেও খুচরাতে তাদের করার কিছু নেই। পাইকারি বাজারে যে মূল্য এটা লেখা আছে, পাইকারি বাজারে মানে পাইকারি থেকে দিয়ে ওরা খুচরা বিক্রি করে অনেক কিছু লাভ করবে। এখন কত লাভ করবে এটা তো সরকার নির্দিষ্ট করে দিতে পারে, ওরা তো আমাদের নিয়ন্ত্রণের ভিতরে না। ব্যবসায়ীরা বলছেন, করোনা সংক্রমণের এই সময়ে এলাচ, জিরা, লবঙ্গ, দারুচিনির মতো গরম মশলা অনেকের কাছে চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে গেছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, ই-নথি না থাকায় মামলা ফাইল করা যাচ্ছে না, ভার্চুয়াল আদালতের সাফল্য নিয়ে আইনজীবীদের সংশয়। এবং 10 টাকা কেজির চালের তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ, প্রণোদনা সুবিধা পাচ্ছে না দুস্থরা। করোনা সংক্রমণ রোধে ঈদের আগে এক জেলা থেকে অন্য জেলায় মানুষের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে করোনা পরিস্থিতি নিয়ে একটু জানাবেন, আর আন্তঃজেলা যানবাহন চলাচলের উপর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? বিধিনিষেধ তো আরোপ করা হয়েছে, এটা কি মানা হচ্ছে? জানেন যে মার্কেট খোলার সিদ্ধান্তের পর থেকে আমরা গাজীপুর যে চিত্র দেখেছি তাতে দেখা গেছে যে বাস ছাড়া অন্য যে সকল গণপরিবহন রয়েছে, রিক্সা, অটো, ট্রাক, লরি, এগুলো কিন্তু চলাচল বেড়েছে এবং বিভিন্ন ফুটপাথ সহ মার্কেট, শপিং মলগুলোতে মানুষের উপচে ভিড় আমি দেখেছি। এবং পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে যে নজরদারি, যে চেকপোস্টের তল্লাশি ছিল, সেগুলো কিন্তু শিথিলতা ভাব আমি দেখেছি, যে কারণে মানুষ কিন্তু যত্রতত্র ভাবে এখন চলাফেরা করছে এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায়, এক জেলা থেকে অন্য জেলায় যে মানুষের লোকজনের যে চলাচলের প্রবণতা সেটি কিন্তু বেড়েছে। এবং এক্ষেত্রে পুলিশের যে নজরদারি, তাদের যে জিজ্ঞাসাবাদের বিষয়টি আগে দেখেছি, এটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। যদিও গাজীপুর সিটি মেয়র বলছেন যে ঈদের আগে এবং পরে অন্তত 15 দিনের জন্য এই যে গাজীপুরের করোনা ভাইরাস পরিস্থিতি এটি মাথায় রেখে লকডাউন শতভাগ নিশ্চিত করে তিনি দাবি করেছেন। আপনাকে জানিয়ে রেখে গাজীপুরে কিন্তু এ পর্যন্ত 496 জন করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হয়েছেন গত 24শে মে সিভিল সার্জন হিসেব থেকে। গাজীপুর থেকে আন্তঃজেলা চলাচল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনা সংকটের মধ্যে দেশি এয়ারলাইন্সের জন্য অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এই চার্জ কি পরিমাণ কমানো হবে তা খুব শিগগিরই জানানো হবে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল সচিব মোহাম্মদ মহিবুল হক। এদিকে দেশি এয়ারলাইন্সের খরচ কমাতে শিগগিরই জানানো হবে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল সচিব মোহাম্মদ মহিবুল হক। এদিকে দেশি এয়ারলাইন্সের খরচ কমাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকেই সংকটে এভিয়েশন ব্যবসা। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় কোনো আয় নেই দেশি এয়ারলাইন্সগুলোর। তার উপর যোগ হয়েছে উড়োজাহাজ সচল রাখার নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যয়। সব মিলিয়ে হিমশিম খাচ্ছে এভিয়েশন খাত।
এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর জন্য বিমানবন্দর ব্যবহার, পার্কিং ও হ্যাঙ্গার ভাড়া সহ সব ধরনের অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ কমানোর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। এছাড়া কর্মীদের বেতন ভাতা পরিশোধের জন্য 4.5% সুদে মূলধনের 30% ঋণও পাবে এভিয়েশন প্রতিষ্ঠান। আমাদের অ্যারোনটিক্যাল চার্জ, নন অ্যারোনটিক্যাল চার্জ এগুলো আমরা কমিয়ে দেব। তাদের সাথে আলোচনা করে অফিস খুললে তারা কেমন সুবিধা চায় আমরা এগুলো প্রোভাইড করবো তাদের জন্য। আমরা যে চাই যে তারা টিকে থাকুক, প্রণোদনা নেওয়ার জন্য তাদেরকে যে কোনো ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে। তবে তারা তো মর্গেজ ছাড়া কোনো লোন দিবে না। একটি ফ্লাইটের সিংহভাগ খরচই হয় জ্বালানির পেছনে। বর্তমান পরিস্থিতিতে গুটি কয়েক চার্টার ফ্লাইট চালাচ্ছে দেশি এয়ারলাইন্সগুলো। তাই এই অবস্থায় জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। কোভিড-19 যে স্বাস্থ্যবিধি সে অনুযায়ী বর্তমানে কিন্তু 100% অকুপেন্সি করা যাবে না, তো যাত্রী সংখ্যা কমিয়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি তারা একটা কম্প্রোমাইজ করে তবে তাদের কিন্তু অপারেটিং কস্ট উঠে আসবে না। সেই ক্ষেত্রে জ্বালানি তেলে যদি কিছু ভর্তুকি দেওয়া হয় বা জ্বালানি তেলের দাম যদি কমিয়ে নিয়ে আসা হয় তবে তাদের কিছুটা সাশ্রয় হবে এবং তারা টিকে থাকতে পারবে। করোনার কারণে 25 মার্চ থেকে 17 দেশ ও আভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শিডিউল ফ্লাইট না থাকায় আয় প্রায় বন্ধ দেশি এয়ারলাইন্সগুলোর। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড-19 প্রভাবে চীন থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। পর্যাপ্ত নীতি সহায়তা দেয়া গেলে এসব বিনিয়োগ বাংলাদেশে আনা সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনে বিনিয়োগ করা বিভিন্ন দেশের কোম্পানির তালিকা তৈরির পর ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ আকর্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে স্থবির বিশ্ব অর্থনীতি। ইউরোপ আমেরিকার অনেক উন্নত দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। অভিযোগ আছে করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে ছড়িয়েছে। এ বিতর্কের মধ্যেই চীন থেকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, স্পেন সহ বিভিন্ন দেশ। একক দেশের ওপর নির্ভরতা কমাতে বেশ কিছু কারখানা চীন থেকে সরিয়ে নিতে প্রণোদনা দিচ্ছে জাপান সরকার। বিভিন্ন দেশের বিনিয়োগ আকর্ষণে এরই মধ্যে কাজ শুরু করেছে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের 1000-এর বেশি প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রণোদনা ও অবকাঠামো সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে ভারত সরকার। বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ না নিলেও আলোচনা শুরু করেছেন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে। আমরা এইটার উপরে কাজ করছি এবং এইটা বরং আমাদের ব্যবসায়ীরা যাতে আগ্রহান্বিত হয়, কারণ সেই সুযোগটা যদি আমাদের ব্যবসায়ীরা নিতে পারেন, হ্যাঁ, আপনার তারা ওইসব কোম্পানি যারা ওখান থেকে ডিএলএড করবে তাদের আমরা পুরো লিস্ট তৈরি করেছি, হ্যাঁ, সেইটা ব্যবসায়ীদের আমরা দিচ্ছি। এফবিসিসিআই সভাপতি জানালেন, দেশে বিদেশি বিনিয়োগ আনতে সরকারের সঙ্গে কাজ করছেন ব্যবসায়ীরা। আমাদের থেকে আবেদন ছিল যে বাংলাদেশকে সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এই রিলোকেশন পরিকল্পনাগুলোতে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য, এবং সেই লক্ষ্যে বিসিসিআই থেকে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা আমরা এই সকল ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করার জন্য দিতে প্রস্তুত। বিদেশি বিনিয়োগ নীতি আরও সহজ ও আকর্ষণীয় করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এ ব্যাপারে বেজা, বিডা সহ বাণিজ্য মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। শুধু চীন থেকে এই বিদেশি বিনিয়োগগুলো বের হলেই হবে না, এটাকে আকৃষ্ট করার মতো যে ধরনের অবকাঠামো এবং যে ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠে যে ধরনের একটা অবস্থা থাকার কথা, প্রাতিষ্ঠানিক যে অবস্থা থাকার কথা, সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। উন্নত যোগাযোগ ও বিনিয়োগ বান্ধব শুল্ক কর নীতি দিতে পারলে দেশে করোনার পর বিদেশি বিনিয়োগের ভালো সম্ভাবনায় দেখছেন অর্থনীতিবিদরা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জায়গা জমি বাড়ি আছে জয়পুরহাটের এমন বিত্তবানরাও পাচ্ছেন অসহায় দুস্থদের 10 টাকা কেজি দরের চাল। কিছু অসাধু লোকের দুর্নীতির কারণে সরকারের এই প্রণোদনা সুবিধা পাচ্ছে না হতদরিদ্ররা। জেলা প্রশাসক জানিয়েছেন, তালিকায় এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তা সংশোধন করা হবে। দরিদ্র ও নিম্নবিত্তদের সহায়তায় 10 টাকা কেজি দরে
খোলা বাজারে চাল বিক্রি করছে সরকার। তবে জয়পুরহাটে এসব তালিকায় নাম রয়েছে অনেক বিত্তবানের, যারা 10 টাকার এই চাল কিনছেন। শহরের কলেজ রোড এলাকার এই বহুতল ভবনের মালিক একজন ব্যাংকার, তার স্ত্রী ভূমি অফিসে চাকরি করেন। তিনিও ওএমএস এর চালের একজন কার্ডধারী। এছাড়া একজন মাদ্রাসার সহযোগী সুপারিনটেন্ডেন্ট, টাকা পয়সা বাড়ি সবই আছে, তারও আছে এই চালের কার্ড। আমি ওই জয়পুরহাট সুগার মিলে চাকরি করতাম, 2002 সালে রিটায়ার করছি। এই যাবৎ পর্যন্ত 10 টাকা দামের একটা কার্ড দিয়েছে আর কি, 10 টাকা দিয়ে 10 কেজি চাল পাওয়া গেছে আর কি। এই করোনা হওয়ার পর থেকে আমি ওই 10 টাকা কেজি হিসাবে একটা রেশন কার্ড পাইছি, ওটার 1 টন চাল পাইছি। অন্যদিকে করোনায় দিশেহারা অসহায়দের অনেকেই পাচ্ছেন না সরকারি এই সহায়তা। তাদের দাবি, কিছু লোকের দুর্নীতির কারণে এই সুবিধা পাচ্ছেন না তারা। দেশের করোনা পরিস্থিতি অবস্থায় আমাদের মাইক্রো সব লকডাউনে বন্ধ হয়ে যায়, তারপর আমাদের সংসার চলতে খুব কষ্ট হচ্ছে। খালি বাসস্থানটা আছে, তাছাড়া এমন কিছু নাই। আমার কিছু সাহায্য মাঝে কোনো কিছু দেয় না। ধনী ব্যক্তিরা মোটামুটি তাদের চালের অভাব নাই, তারা চাল পাচ্ছে। আর আমার মতো একটা ছেলে, আমার মতো একটা লোক 1 ছড়াক চাল পালো না। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে আমাদের কোনো কর্মকর্তা এই লেভেলের মানে এই ধরনের কাজে আমাদের থাকার কোনো সুযোগ নাই। যদি এই ধরনের কোনো বিষয় আসে অবশ্যই তাকে আমরা বাতিল করব এবং এই কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জয়পুরহাটে 5টি পৌরসভায় 17,400 দরিদ্র মানুষকে ওএমএস এর কার্ড দেওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ই নথি না থাকায় বিচারিক আদালতে ভার্চুয়ালি মামলা ফাইল করা যাচ্ছে না। এতে আইনজীবী, তার সহকারী এবং বিচার প্রার্থীকে সশরীরে যেতে হচ্ছে আদালতে। এই কারণে করোনা সংক্রমণ এড়াতে এবং মামলা জট কমাতে ভার্চুয়াল আদালতের সাফল্য নিয়ে সংশয় আছে অনেক আইনজীবীর। এখন তথ্য প্রযুক্তির সাহায্যে অনলাইনে মামলার আবেদন করা গেলেও দাখিল প্রক্রিয়ার কয়েকটি ধাপই করতে হয় সনাতন পদ্ধতিতেই। দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ। এরপর সংক্রমণ এড়াতে 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ হয়ে যায় অফিস, আদালত, গণপরিবহন, মার্কেট, দোকানপাট। অঘোষিত লকডাউনের মুখে পড়ে সারা দেশ। এ অবস্থায় মামলা জট কমাতে দেশের বিচারিক ইতিহাসের প্রথম চালু হয় ভার্চুয়াল আদালত। তবে বিচারিক আদালতে তথ্য প্রযুক্তির মাধ্যমে এখনও মামলা ফাইল করা সম্ভব নয় বলে মনে করছেন আইনজীবীরা। এ কাজে ওকালতনামা, বেল বন্ড, কোর্ট ফি সহ যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয় সেসবের জন্য যেতে হয় সশরীরে। তাই ভার্চুয়াল কোর্টকে স্বাগত জানালেও এ পদ্ধতি প্রয়োগ সময় সাপেক্ষ বলে মত আইনজীবীদের। এখন শুধু শুনানি তথ্য প্রযুক্তির মাধ্যমে করা যাচ্ছে, অন্য সব সাধারণ প্রক্রিয়াই করতে হয়। যে কোনো নতুন প্রযুক্তিকে আমরা স্বাগত জানাই। 90% আইনজীবী তারা স্মার্টফোন ইউজ করতে পারে না বা করে না, বা ল্যাপটপ তো প্রশ্নই আসে না। তাহলে দেখা যাচ্ছে এই কাজগুলো উইদাউট ট্রেনিংয়ে এই মুহূর্তে করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আসামি যদি অ্যারেস্ট হয়েছে তাকে ওকালতনামা যেখানে পাঠাতে হচ্ছে স্বাক্ষরকরণের জন্য, কপি তোলার জন্য জিওর অফিসে পাঠাতে হচ্ছে। মানে আমাদের পূর্বে যে কাজটা করতাম আমরা প্র্যাকটিক্যালি ভাবে সরাসরি সেটা করতে হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলছেন, দেশে মামলার ই নথি নেই, এতে ভার্চুয়াল পদ্ধতির সুফল পুরোপুরি মিলবে না। আইনজীবীকে বা তার সহকারীকে আদালতে যেতেই হচ্ছে। ভার্চুয়াল আদালত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওকালতনামা জমাতে হয়, বেল বন্ড জমাতে হয়, এগুলোর জন্য আদালতে আসতে হয় এবং ভিড়ের মধ্যে থাকতে হয়, তাহলে কিন্তু এই ব্যবস্থাটা আর যে সুফল আমরা আশা করতাম সেই সুফলটা আমরা হয়তো পাবো না। শুরুতেই যখন মামলাটা হবে তখনই ওই মামলাটা অনলাইনে সমস্ত কোর্টে চলে যাবে, অর্থাৎ কোনো পেপারসের দরকার নেই। শুধু আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে কোর্টে দাখিল করে দিব, সেটার উপরেই শুনানি হবে বেসিস করে, যেই কাগজটা নিম্ন আদালত থেকে পাঠিয়েছে সেটার উপর বেসিস করে। তাহলেই শুধুমাত্র ভার্চুয়াল কোর্ট ঘরে থেকে মামলা করার যে প্রক্রিয়া সেটা হতে পারে এবং এখানে বেল বন্ড দাখিলের কোনো সিস্টেম থাকবে না। অর্ডার গেলেই আসামিকে রিলিজ করে দেবে জেল কর্তৃপক্ষ। 9 মে জারি হয় ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ও বিচারিক আদালতের জন্য প্র্যাকটিস নির্দেশনা দেন প্রধান বিচারপতি। 12 মে হালদার ডলফিন রক্ষায় ব্যবস্থা নিতে প্রথম আদেশ দেয় হাইকোর্টের ভার্চুয়াল আদালত। আর বিচারিক ভার্চুয়াল আদালতগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত জামিন মঞ্জুর করেছে 2978 জনের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে আজ থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর লালমাটিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতা কার্যক্রমের অবস্থা কেমন দেখছেন, আর কোন কোন এলাকায় আজকে অভিযান পরিচালনা করা হবে, আর অভিযানের সময় কি কি কার্যক্রম চালানো হবে বলে জানতে পেরেছেন আপনি? সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ পর সকাল 9টার আগে থেকে কিন্তু শুরু হয় এই এলাকায় ডেঙ্গু বিরোধী অভিযান। আমি যদি আপনাকে এখন দেখাই, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখছেন শুধুমাত্র ডেঙ্গু বিরোধী অভিযানই নয়, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতাও, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আসলে ডেঙ্গু মশা বা কিউলেক্স মশার লার্ভা যেন না জমে সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। এবং আপনি জানেন যে যেহেতু করোনার একটি বিশেষ মুহূর্ত চলছে এবং এই করোনা ভাইরাসের এমন একটি সময় কিন্তু কারো বাসা বাড়িতে যে গতবার আমরা যেরকম অভিযানগুলো দেখেছি, এবার কিন্তু অভিযানের প্যাটার্নটা অনেকটাই ভিন্ন। এবার কিন্তু আসলে বাসা বাড়িতে যে মানুষকে বোঝানো বা পানি জমে আছে কিনা সেটা পরীক্ষা করা দেখা, সেই সুযোগটি কিন্তু এবার নেই। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তারা মানুষের কাছে যাচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে মানুষ যদি এই ক্ষেত্রে সহযোগিতা করে তাহলেই একমাত্র এই বিষয়টি করবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে একটি ওয়াসার যে জেলা অফিস রয়েছে, সেই অফিসের মধ্যেও কিন্তু আমরা আমরা ডেঙ্গু মশার বা কিউলেক্স মশার লার্ভা দেখতে পেরেছি। এই বিষয়ে আমরা একটু অঞ্চল 5-এর আঞ্চলিক কর্মকর্তার সাথে কথা বলতে চাই। আমরা দেখেছি যে আসলে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে একটি ওয়াসার যে অফিস, সেই অফিসের ভিতরেও কিন্তু মশার লার্ভা পাওয়া গেছে। এই বিষয়টি আসলে কেন, সরকারি অফিসে আসলে এর অভাব কেন সচেতনতার? সেটাই আমরা আসলে এটা আশা করি না যে সরকারি দপ্তরগুলোতে এই ধরনের পরিবেশ, ডেঙ্গুর ব্রিডিং এর মতো পরিবেশ থাকবে, এটা আসলে আমাদের কারোই কাম্য নয়। তো সেটা ওয়াসাকে আসলে সতর্ক করা হয়েছে। প্রথম ধাপে আমরা সতর্কতার মধ্যেই থাকব। পরবর্তী যদি পরিস্থিতি যদি উন্নতি না হয়, ওনারা যদি এটা নিয়ে কাজ না করেন, তাহলে আমরা অন্য ধরনের ইয়েতে যাব, অ্যাকশনে যাব। আপনারা দেখেছেন যে আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, এখানেও আমরা খুব একটা ভালো পরিবেশ পাইনি। তো এটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো এবং আমরা নিজেরা ওনাদেরকে যেভাবে সতর্ক করছি, এরপরে ফলো আপ হবে। যদি ব্যবস্থা ওনারা না নেন, তাহলে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা যাব। আঞ্চলিক কর্মকর্তা মাসুদ হোসেন যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সরকারি বিভিন্ন অফিসগুলোতে যেহেতু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন অভিযান চালানো হচ্ছে এবং সেই জায়গাগুলোতেও মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের যে বৈঠক হবে উচ্চ পর্যায়ে, সেই বৈঠকে এই জিনিসগুলো তুলে ধরা হবে। এই ছিল লালমাটিয়া থেকে সর্বশেষ অবস্থা। লালমাটিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বরিশাল নগরীতে ছিটানো মশার ওষুধ কাজে আসছে না বলে দাবি স্থানীয়দের। দিনে দুবার ওষুধ প্রয়োগের পরও মশা তাড়াতে পারছেন না সিটি কর্পোরেশনের কর্মীরা। করোনা আতঙ্কের মধ্যে ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় চিন্তিত নগরবাসী। ৬৮ বর্গ কিলোমিটারের বরিশাল নগরীতে বেড়েছে মশার প্রকোপ। ফুলের টব, টায়ারের স্তূপ ও নির্মাণাধীন ভবনের ছাদে জমা পানি আর বদ্ধ খালে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে মশার লার্ভা। সিটি কর্পোরেশনের ১৪০০ কর্মী নগর জুড়ে নিয়মিত ওষুধ ছিটাচ্ছেন, তাতে খুব বেশি কাজ হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। সন্ধ্যার পরেই বেশি, অতিরিক্ত বেশি মশা। ঘরের ভিতরে বইয়ে ধরেন শরীরে এমন পড়া পড়ে কাঁচাইয়া ফেলানো যায় না। আমরা দেখতেও আছি যে তারা ওষুধ দিতেছে, কিন্তু সেই ওষুধে যে মশা তো মরেই না, বরং দেখে একটা পোকাও মরে না। এদিকে ওষুধ ছিটানো হলেও ঝোপঝাড় পরিষ্কারের কোনো উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের দাবি, ভালো মানের ওষুধ প্রয়োগ করেও নিধন করা যাচ্ছে না মশা। গত 2 দিন আগেও আমাদের মেয়র মহোদয় নিজে ওষুধকে নিজে ডাইরেক্ট তদারকি করছেন, কেন কাজ করছে না, কোন ওষুধ কাজ করছে সে নিজে। আবার এর চেয়ে নেক্সট এই ফার্দার এর চেয়ে ভালো কোনটা, সবচেয়ে বেশি ভালো কোনটা, সেটারও আবার নিজে অর্ডার দিয়ে দিয়েছেন, যাতে আমাদের সিটিতে মশা থাকে না। ওষুধ প্রয়োগেও মশা নিধন না হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন বলছেন, করোনা ভাইরাসের কারণে রয়েছে বাড়তি চাপ, তার উপর ডেঙ্গুর বিস্তার হলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। তবে করোনা ভাইরাসের কারণে রয়েছে বাড়তি চাপ, তার উপর ডেঙ্গুর বিস্তার হলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। তবে করোনার উপসর্গ থাকা রোগীর ডেঙ্গু পরীক্ষা হচ্ছে, এজন্য 10,000 কিট সরবরাহ করা হয়েছে বলে জানালেন সিভিল সার্জন।
আমাদের ডিজি অফিস কিন্তু গত মাসের 14 তারিখে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে কোভিড-19 যে উপসর্গ, সেই উপসর্গের সাথে কিন্তু আমাদের ডেঙ্গুর উপসর্গ খুব মিলে যায়। এই জন্য আমরা প্রথমে কোভিড-19 টেস্টটা করব। এটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা অবশ্যই ডেঙ্গুর টেস্ট যেন আমরা করি, সেই নির্দেশনা কিন্তু দেওয়া আছে। এবং এদিকে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি সিটি মেয়রের। আমরা তো অবশ্যই সিটি কর্পোরেশন থেকে আমাদের যেটা করণীয় সেটা তো অবশ্যই করব। তারপরে আপনারা যদি একটু হাত বাড়ান, আমার মনে হয় আমাদের কষ্টটা লাঘব হবে, আপনারা সবাই সেফ থাকবেন। গেল বছর বরিশাল নগরীতে ডেঙ্গুতে মারা যান 2 জন। আক্রান্তের সংখ্যা ছিল 2000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে করোনার সংক্রমণ রোধে সুরক্ষা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। সেখানকার স্যানিটেশন ব্যবস্থার দ্রুত উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। এদিকে শুক্রবার আরও 2 রোহিঙ্গার করোনা শনাক্ত হওয়ায় আশ্রয় শিবিরে বেড়েছে আতঙ্ক। তবে আতঙ্ক কমাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুদিনে কক্সবাজারের আশ্রয় শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 3। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বেড়েছে আতঙ্ক। শুক্রবার শনাক্ত 2 ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে আগে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার উখিয়া থেকে তাদের নমুনা কক্সবাজার সদর হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় জানা যায় 2 জনই করোনায় আক্রান্ত। উখিয়ার আইসোলেশন সেন্টারে চলছে তাদের চিকিৎসা। 6 জন ফ্যামিলি মেম্বার ছিল, ওদেরকে কোয়ারেন্টাইনে রাখছে। আর সাথে সাথে ওই যে ব্লকে ছিল, যে ক্যাম্পে ছিল, ওই ব্লকের প্রায় 1250 পরিবার, 1250 পরিবার, প্রায় 5000 প্লাস লোকজন এদেরকে লকডাউন রাখা হয়েছে। কোয়ারেন্টাইন সেন্টার আছে, তাদের পরিবারের যদি কেউ কন্ট্যাক্টে থাকে তাদেরকে আলাদা করার সুযোগ আছে। আর যেহেতু এটা ইউএনএইচসিআর ইউএনএইচসিআর দেখে, সুতরাং ওখানে যারা স্বাস্থ্য সেবা দেয় ওখানে তো 200-র অধিক ডাক্তার আছে, ওখানে সব অ্যারেঞ্জমেন্টও আছে। রোহিঙ্গা শিবিরে করোনার সংক্রমণ ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় সার্বক্ষণিক পরিচ্ছন্নতার সুযোগ কম। সংক্রমণ রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা জরুরি। এছাড়া সার্জিক্যাল মাস্কের পরিবর্তে কাপড়ের মাস্ক ব্যবহারের উপর জোর দেন তারা। স্যানিটেশন স্টেশনগুলো আরো প্রসারিত করা দরকার, বৃদ্ধি করা দরকার, যাতে করে একই স্যানিটেশন স্টেশনের উপরে অনেক মানুষকে নির্ভর করতে না হয়। সার্জিক্যাল মাস্ক প্রচুর পরিমাণে ব্যবহার করতে করতে তারা এটি ডিসপোজাল সম্পর্কে ধারণা না থাকাতে এটি পরিবেশের জন্য আর এক নতুন হুমকি তৈরি হবে। শুক্রবার কক্সবাজারে 184 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয় 21 জন করোনা রোগী। এ নিয়ে কক্সবাজারে আক্রান্ত 144 জন আর মারা গেছেন 1 জন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আক্রান্ত রোহিঙ্গাদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, আর নতুন করে কোনো সংক্রমণের ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, গত 2 দিনে 3 জন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদেরকে উখিয়ার আইওএম এর তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে একটি বিষয় হচ্ছে যে গত 2 দিনে 3 জন আক্রান্ত হওয়ার পর থেকে কক্সবাজারের স্বাস্থ্য বিভাগ ধরে বসেছে। আগে কিন্তু সেইভাবে রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা সংক্রমিত হয়নি। তবে আসলে এই যে স্বাস্থ্য বিভাগের থেকে জানানো হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্প এলাকা, তার আশপাশে এলাকায় সেখানে প্রচন্ড নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করা হয়েছে এবং সেই সাথে রোহিঙ্গারা যাতে বাইরে গিয়ে ঘোরাফেরা করতে না পারে সেই বিষয়ে উপর নজরদারি রাখছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছি কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এখানে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে বিভিন্ন দাতা সংস্থা, ইউএনের সংস্থাগুলো কাজ করছেন, আন্তর্জাতিক এবং দেশীয় এনজিও সংস্থা কাজ করছেন। তাদের আসলে সমন্বয়ে মূলত কিভাবে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন বলে জানিয়েছেন। তবে একটি বিষয় বলে রাখি, এই যে করোনা পরিস্থিতির কারণে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে অনেক প্রকল্প বন্ধ রয়েছে। একেবারে চিকিৎসা সেবা থেকে শুরু করে খাদ্য সহায়তা, এই প্রকল্পগুলো খোলা আছে। তবে এই যে রোহিঙ্গারা মূলত সাধারণত ঘরে থাকতে অভ্যস্ত নয় এবং রোহিঙ্গা ক্যাম্প এলাকার আশপাশে তারা ঘোরাফেরা করে,
যদিও বা ক্যাম্প এলাকার মধ্যে যে তাদের যে বসত বাড়ি রয়েছে একটার সাথে একটা লাগাবো, খুব বেশি একেবারে ঘিঞ্জি পরিবেশ বলা যায়। সেখানে আসলে কতটুকু লকডাউন পরিস্থিতি বাস্তবায়ন হবে সেটি আসলে একটু মানে ভাববার বিষয়। তো আসলে সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে রোহিঙ্গার যে 2 দিনে যে আক্রান্ত হয়েছে প্রায় 1,500 পরিবার লকডাউনের আওতায় এসছে। তবে তারা এখন পর্যন্ত তাদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বিশ্ব করোনায় একদিনে 5,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্ত 99,400। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই 25,000-এরও বেশি মানুষের শরীরে মিলেছে এই ভাইরাস। একদিনে দেশটিতে মৃতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। মোট প্রাণহানি 88,000-এরও বেশি। করোনার প্রতিষেধক আবিষ্কার না হলেও যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছরের শেষ নাগাদ করোনার টিকা আবিষ্কারের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে 1 জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মোট 1 লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। করোনা সংক্রমণের সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 85,000-এরও বেশি। করোনায় নতুন করে যুক্তরাজ্যে 384, ইতালিতে 242, স্পেনে 138, ফ্রান্সে 104 জনের মৃত্যু হয়েছে। মুশফিকুর রহিমের ব্যাটের নিলামে শেষ চমক শহীদ আফ্রিদির। টাইগার তারকার ডাবল সেঞ্চুরির ব্যাট 17 লাখ টাকায় কিনে নিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। প্রিয় ব্যাট নিয়ে আফ্রিদির আগ্রহ আনন্দিত করেছে মিস্টার ডিপেন্ডেবলকে। ধন্যবাদ জানিয়েছেন নিলামে অংশগ্রহণকারীদের আর ধিক্কার ভুয়া বিটারদের জন্য। মুশফিকের ব্যাটে নিলাম যেন একটা থ্রিলিং ম্যাচ। শুরু থেকে শেষ পর্যন্ত নাটকীয়তা। শেষটা হলো চমক আর ভালো খবর দিয়েই। দেশের কেউ নন, টাইগার তারকার ডাবল সেঞ্চুরির ব্যাটটি কিনেছেন পাকিস্তান লেজেন্ড শাহিদ খান আফ্রিদি। আর ব্যাটটি নিতে গুনতে হয়েছে 17 লাখ টাকা। নিলামে অংশগ্রহণ করেছেন সেসব অনেস্ট কিছু বিডার আমরা পেয়েছি এই 5 দিনে। তো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি এখনই অ্যানাউন্স করতে চাই আমার সেই ব্যাটটি কিনে নিয়েছেন। আমি মনে করি যে পৃথিবীর যারা ক্রিকেট খেলা দেখেন তারা সবাই চেনেন তাকে। তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। করোনার বিপক্ষে মুশফিকের লড়াইয়ের খবর পৌঁছে গেছে আফ্রিদির কানে। মুশফিককে বলছেন রিয়েল লাইফ হিরো। মুশফিক যে কাজ করেছে তা শুধু নায়কেরা করে। বাংলাদেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা সারা জীবন মনে থাকবে। আমি এই ব্যাট কিনে করোনার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশের সাথে যুক্ত হলাম। আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে। আফ্রিদির আগ্রহ আনন্দিত করেছে টাইগার তারকাকে। ব্যাটের নিলামে যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আর যারা ভুয়া বিট করেছেন তাদেরকে ধিক্কার জানিয়েছেন মুশফিক। প্রথম স্টেজে আমাদের এই নিলামটা বন্ধ করতে দেওয়া হয়েছিল কারণ কিছু ফ্রড বিডার এখানে ছিল। আমি মনে করি যে এই পুরা যেটা আপনি বললেন যে এই জার্নিতে আমার মনে হয় কখনোই আমরা এটা এক্সপেক্ট করি না যে এরকম একটা নোবেল কজে মানুষকে যেখানে আমরা হেল্প করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, একটা সহি নিয়ত করেছি আমরা সবাই, সেখানে সবাই এটাকে যে অ্যাটলিস্ট ফাজলাম হিসাবে নেবে এটা আসলে আমরা কেউ এক্সপেক্ট করি না। এটা আসলে আমার মনে হয় যে সে সকল ফ্রড বিডারদেরকে আমি আসলেই ধিক্কার জানাই। মূল্যের দিক দিয়ে সাকিব আল হাসানের পরেই থাকলো মুশফিকের নাম। সাকিবের ব্যাট বিক্রি হয়েছিল সর্বোচ্চ 20 লাখ টাকায়। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।